মনে রেখো, তোমার নিয়তিই হচ্ছে বেঁচে থাকা। কাজেই কিছুই তোমার ক্ষতি করতে পারবে না, কিছুকেই ভয় পাবে না। মনে রেখো, বুড়ো হয়েই মরবে তুমি, কারণ স্বয়ং ঈশ্বরই তোমাকে রক্ষা করবেন। বুঝতে পারছি না মা, এতে আমি খুশি হব কি না। কারণ বেঁচে থাকা সবসময় খুব সুখের ব্যাপার নয়, তাই না মা? অন্তত আমাদের মতো যাদের জীবন তাদের তো নয়ই। জীবনে সুখ দুঃখ আসবেই রে মা, একটা বাদ দিয়ে আরেকটা পাওয়া কখনোই সম্ভব নয়। কাজেই সুখ দুঃখ যখন যা আসে সেটাকে সেভাবেই নিতে হবে। মনে রেখো, আমাদের পথ আমরা বেছে নিতে পারি না মা। আর যখন পথ শেষ হয়ে যায় তখন থেমে দাঁড়াতেই হয়। কিন্তু তোমার কি হয়েছে বলো তো রাসেল? গতকালে তুমি আর আজকে তুমি এক নও। কি হয়েছে তোমার? অনেক কিছু হয়েছে মা, সব তোমাকে আমি শোনাতে পারি। শুনবে? জিজ্ঞেস করলো রাসেল। মাথা নেড়ে সম্মতি দিল রাসেলের মা। কাপড় গুছিয়ে রেখে সেই বাক্সের উপরই বসল সে। তখন রাসেল তাকে বলল, রিচার্ডের সাথে দেখা হওয়া, ওর হাতে ঢলের পানি থেকে উদ্ধার পাওয়া, গুহায় বসা, গুহার মাথায় সিংহ ও অন্যান্য প্রাণীর সহ অবস্থানের অদ্ভুত দৃশ্য দেখা, ভোরবেলায় ভবিষ্যৎ নিয়ে দেখা অদ্ভুত সেই স্বপ্ন, হরিণ শিকার আর পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে হওয়া হওয়ায় দুজনের কান্না, শেষে পরস্পরকে চুমো খাওয়া, কিছুই বাদ দিল না ও। র্যাসেল ভেবেছিল রেগে যাবে ওর মা, কিন্তু সে মোটেও রাগল না, বরং র্যাসেলকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, দুঃখ করো না। আজ রিচার্ড চলে গেছে বটে, কিন্তু একদিন তোমার কাছে সে ফিরবেই। হয়তো তুমি যেভাবে দেখেছ সেভাবেই, বা হয়তো অন্য কোনো উপায়ে, তবে ফিরবেই। সেটা নিশ্চিত হতে পারলে আর কিছুই চাইতাম না মা। কিন্তু কেন ওকে নিয়ে এত ভাবছি বুঝতে পারছি না। আজ বুঝছো না বটে, কিন্তু একদিন বুঝবে। সেই দিন আমার কথাগুলো মনে রেখো। এখন বলো, রিচার্ডের চেহারা কেমন? হয়তো ওকে দেখতে পাবো না, তবে ওর চেহারার বিবরণ মনে গেঁথে রাখতে চাই, বলল র্যাসেলের মা। বলল র্যাসেল। তারপর হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা মা, ওই জঙ্গলিদের দেশে কি আমাদের যেতেই হবে? তুমি বললে কি বাবা ফিরে যেত না? এক মুহূর্ত সময় নিয়ে মিসেস ডাব বলল, হয়তো ফিরত, কিন্তু তাকে সেই অনুরোধ আমি কখনোই করব না। কারণ তোমার বাবা যা করছে সেটাকে তার পবিত্র দায়িত্ব বলে মনে করছে। আমি অনুরোধ করলে সে হয়তো ফিরবে, কিন্তু আমাকে কখনো ক্ষমা করবে না। এটা সত্যি যে ইংল্যান্ড না হোক, কেপে থাকলেও আমরা সুখী জীবন কাটাতে পারতাম। কিন্তু সত্যি বলতে তার দায়িত্ব আমাদের দায়িত্ব বটে। তোমার বাবাকে কখনো ভুল বুঝো না রাসেল, কারণ তিনি একজন সাধু পুরুষ। আর সত্যি বলতে সাধুদের জন্য বা তাদের পরিবারের জন্য পৃথিবীটা খুব একটা সুখের জায়গা নয়। বিশেষত তাদের পরিবারের জন্য তো নয়। তোমার হয়তো মনে হবে আমার বা তোমার মৃত ভাইয়ের জন্য তোমার বাবার দুঃখ হয় না, আমাদের কষ্ট তিনি বোঝেন না। কিন্তু যেন আমাদের সবার জন্য খুব কষ্ট পায় সে, এতটাই যে তুমি ভাবতেও পারবে না। এক রাতে ঘুমের ভান ধরে পড়েছিলাম, ওকে বুক ফাটা কান্না কাঁদতে শুনেছি আমি। আমার জন্য কাঁদছিল ও। কাঁদতে কাঁদতে ও ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন এই কষ্টের বোঝা বইবার শক্তি ঈশ্বর ওকে দেন, আর ওর দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারে সেই শক্তিও চাইছিল ও। গত রাতে তোমার জন্য দুশ্চিন্তায় উন্মাদ হয়ে গিয়েছিল ও। কাফিররা কেউ ওয়াগন থেকে নামার সাহস দেখায়নি,
কিন্তু তোমাকে খুঁজতে একাই রওনা হয়ে গিয়েছিল সে, কারণ সে তোমার বাবা। বজ্র বিদ্যুতের আলোয় যতটা সম্ভব খুঁজে বেরিয়েছে। তোমাকে কোথাও না পেয়ে মধ্যরাতে ফিরে এসেছে অর্ধমৃত অবস্থায়। কিন্তু তোমাকে ওসবের কিছুই সে বলবে না। তার ধারণা ওই কথা শুনলে তুমি হয়তো ভাববে ঈশ্বরের প্রতি ওর ভরসা কমে গেছে। আমিও জানি, আজব লোকও। কিন্তু ও যেমন, সেইভাবেই ওকে স্বামী হিসেবে গ্রহণ করেছি আমি। স্ত্রী হিসেবে শপথ নিয়েছি, ভালো হোক বা মন্দ সব সময় ওর পাশে থাকব। এখন আমি যদি ওকে ওর দায়িত্ব থেকে পিছু হটতে বলি, হয়তো ঠিকই পিছু হটবে, কিন্তু শোকেই পাগল হয়ে যাবে তখন। তখন আমি নিজেও নিজেকে ক্ষমা করতে পারবো না। কাজেই র্যাসেল, জীবনে সুখ দুঃখ যখন যা আসে হাসি মুখে গ্রহণ করো। হাতে যা আছে তার পূর্ণ সদ্য ব্যবহার করো, আর এ দিয়েই সুখী হতে চেষ্টা করো। আমিও তাই করি। আমার জীবনের বেশিরভাগটাই তো পেছনে ফেলে এসেছি। যাও বাবা কি ছিল, তা তোমার ভাইয়ের সাথে ওর কবরে চলে গেছে। কিন্তু তোমার জীবনের পুরোটাই সামনে পড়ে আছে। কাজেই শিক্ষা নাও। বলে এক মুহূর্ত থামল সে। তারপরই বলল, শশ, তোমার বাবা আসছে। এখন কাজে হাত লাগাও। আজ বিকেলেই আবার রওনা হব আমরা। 4 রিচার্ডের আগে কোনো বন্ধু পাওয়ার সৌভাগ্য র্যাসেলের হয়নি। সঙ্গী বলতে ছিল ওর অতি ধর্মভীরু বাবা, আর একের পর এক সন্তান হারানোর বেদনায় মন ভেঙে যাওয়া মা, আর ছিল নেটিভ কাফরিরা। কাফরিদের কাছে র্যাসেল রানীর মতো, কারণ একে তো দারুণ সুন্দরী, তার উপর নির্ভীক ও দয়ালু। ফলে অবধারিতভাবে সেই প্রচণ্ড ঝড়ের তাণ্ডব আর পাহাড়ি ঢলের প্রমত্তা চোট এড়িয়ে রানীর বেঁচে যাওয়ার গল্প কাফরিদের মুখে মুখে ছড়িয়ে পড়ল সারা দেশে। মজার ব্যাপার হচ্ছে, এক এক জায়গায় এর এক এক সংস্করণ রটল। ঝড় এড়িয়ে বেঁচে গেছে কথাটা অতিরঞ্জিত হয়ে নেটিভদের মুখে মুখে ছড়িয়ে গেল যে বজ্রপাত চলে র্যাসেলের ইশারায়। বজ্রপাত চলে র্যাসেলের ইশারায়, কারণ স্বর্গের সন্তানও। এমনকি পানির উপর দিয়েও হাঁটতে পারে র্যাসেল। নইলে অমন ভয়াবহ চোট এড়িয়ে বাঁচল কিভাবে? আর এই রটনায় সর্বশেষ সংযোজন, বন্য প্রাণীরাও ওর কথা শোনে। দ্বীপে যে গুহায় র্যাসেলরা আশ্রয় নিয়েছিল, সেটার সামনেই সিংহের পায়ের তাজা ছাপ দেখেছে ওদের ড্রাইভার টম আর ভুল্লুপার। কাফরিদের মাঝে কথাটা ছড়ালো এভাবে যে রিচার্ড আর র্যাসেলকে পাহারা দেওয়ার জন্য ওই সিংহ দুটোকে ডেকে এনেছিল খোদ র্যাসেল, যাতে অন্য কোনো বন্যপ্রাণী ওদের ক্ষতি করতে না পারে। সুতরাং র্যাসেলকে বিরাট এক উপাধি দিয়ে দিল কাফরিরা। তার সহজ অর্থ স্বর্গীয় নারী, বা জুলু ভাষায় ইনকো সাজানা ই জুলা। জুলা জুলুরই প্রতিশব্দ। এবং আরেকটা উপাধি দিল উদাদে ই সিলওয়ানা, অর্থাৎ বন্য জন্তুদের বন। পুরো দক্ষিণ পূর্ব আফ্রিকা জুড়ে যাত্রাপথে র্যাসেলের স্বর্গীয় কন্যা উপাধির সুবাদে বিশেষ সম্মান ও সহযোগিতা পেল ওরা। নেটিভ কাফরিদের সাথে খুব সহজেই মিশতে পারে র্যাসেল, কারণ ওদের চিন্তাধারা সহজেই বুঝতে পারে ও। দুর্লভ গুণে বটে। সাদা মানুষরা নিজেদেরকে কাফরিদের চেয়ে উন্নত বলে ভাবে। প্রযুক্তি বা বিজ্ঞানের তারা অগ্রসর বটে, কিন্তু চিন্তাভাবনা
বা জীবন দর্শনে কুটিরবাসী একজন বান্টুর চেয়ে তারা কি আদৌ খুব বেশি উন্নত? মোটের উপর এক গায়ের রং ছাড়া আর ভিন্নতা কোথায়? একটা বুলেট থেকে একটা অ্যাশে গাইয়ের ফলা কি বেশি বর্বর? নেপোলিয়নের মতো চাকাও তো ছিল দিগ্বিজয়ী জয়ী এক রাজা। তাছাড়া ওরা অন্তত আমাদের মতো ভণ্ডামি করে না, মনে এক কথা রেখে মুখে আরেক কথা বলে না। আমাদের তথাকথিত শহরে ও সভ্য মানুষদের মতো ওদের ভিতর রুচি বিকৃতি নেই। ওরা ওদের মতো করে সভ্য, খুবই সভ্য। যাক, যা বলছিলাম, র্যাসেল ওদের সাথে সহজেই মিশতে পারে, যোদ্ধার সাথে কথা বলতে পারে যুদ্ধ নিয়ে, বাগানে কর্মরত মহিলাটির সাথেও সহজেই মিশতে পারে, আবার বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে আশেপাশের দুনিয়াটাকে তাদের মতোই বিস্মিত নজরে দেখতে পারে। ফলে নেটিভদের মধ্যে এমন একজনও নেই যে ওকে সম্মান করে না। ওদের চোখে র্যাসেল হচ্ছে ইনকোসা জানা, মহান স্বর্গীয় কন্যা। র্যাসেলের মা যেহেতু নেটিভদের থেকে দূরত্ব বজায় রাখে, গম্ভীর থাকে, তাই ওদের কাছে সে রহস্যময়। নেটিভরা র্যাসেলের মায়ের যে নাম দিয়েছে তার সহজ অনুবাদ কবরের বুকে জন্মানো ফুল। তবে র্যাসেলের বাবার ব্যাপারে কাব্যিকতার ধার ধারেনি ওরা। সোজা সাপটা লম্বা নাম দিয়েছে, যা বোঝে না তা নিয়ে চিৎকারকারী, সংক্ষেপে চিৎকারকারী। এর কারণ হচ্ছে বক্তৃতা দেওয়ার সময় আবেগে আপ্লুত হয়ে গেলে চিৎকার করে ভাষণ দেয় সে। আর যা বোঝে না অংশের ব্যাখ্যা হচ্ছে কাফরিদের পারিবারিক ব্যাপার স্যাপার বা নিয়মকানুন কখনো পাত্তা দেয় না মিস্টার ডাব। আসলে ওসব সে বোঝেও না। অপরদিকে কাফরিরাও সাদাদের পারিবারিক সংস্কার ও নিয়ম কানুন ভালোভাবে গ্রহণ করেনি। তাই মিস্টার ডাবকে নিয়ে ওরা উপসংহারে পৌঁছেছে যে ওদের রীতিনীতি ঐতিহ্যের কিছুই বোঝে না মিস্টার ডাব, তাই তার এই নাম। আবার র্যাসেলের কথায় আসি। আসলে প্রকৃতির সন্তান ও ওর একাকী সময়গুলো কাটে আকাশ, বাতাস, নদী, সাগর, বিস্তীর্ণ প্রান্তরের মাঝে। এরাই ওর বন্ধু। জীবিত কোনো কিছুকেই ও কখনো আঘাত করে না। হরিণরা ঘাস খেতে খেতে ওর হাতের নাগালের মধ্যে চলে আসে। ওর সংস্পর্শে পাখিদের গান বন্ধ হয় না। লাজুক প্রাণী হাতির দলের খাওয়াও খুব কাছ থেকে দেখতে পারে ও। এমনকি গোয়ার গোবিন্দ মোষের পালের কাছে চলে যেতেও ভয় পায় না। জীবিত কেবল দুটো প্রাণীকেই ভয় পায় রাসেল। সে দুটো হচ্ছে কুমির আর সাপ। ওদের ভেতর দয়ামায়া নেই। এছাড়া ও যেমন কিছুকে ভয় পায় না, তেমন বনের পশুরাও ওকে ভয় পায় না। যা হোক, নীরবে ও কোনো রকম ক্ষয়ক্ষতি স্বীকার না করেই নেটালে পৌঁছে যায় র্যাসেলরা। ওখানে পৌঁছে প্রথম দিকে ওরা যেখানে আবাস গড়ে সে জায়গাটা বর্তমানে ডারবান নামে পরিচিত। তখন সেখানে মুষ্টিমেয় কিছু রুক্ষ লোকের বাস ছিল কেবল। তাদের জীবিকা ছিল শিকার আর সামান্য কিছু বিনিময়। সেটাকেই তখন আদর করে বলা হতো ব্যবসা। শহরের ঘেরের বাইরে ছিল কাফিরদের বাস। জুলুল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল তারা। এদের মাঝেই ধর্ম প্রচার করতে শুরু করলো মিস্টার ডাব। কিন্তু ওখানেও স্থানীয়দের সাথে ঝগড়া বাঁধতে দেরি হলো না মিস্টার ডাবের। জঙ্গলে থেকে থেকে সাদারাও জঙ্গি আচরণে
অভ্যস্ত হয়ে গেছে। তাদের সংশোধন করতে চাইল মিস্টার ডাভ, কিন্তু লোকগুলোর মতামত আর ইচ্ছা অনিচ্ছার পরোয়া করল না সে। উপরন্ত প্রতি পদে ওদের ভুল ধরতে লাগলো। শেষে অবস্থা এমনই কঠিন রূপ নিল যে সাদাদের মাঝেও অস্পৃশ্য হয়ে গেল সে। সাদা তো বটেই, এমনকি ভেতদের ধারে কাছে ঘেঁষতেও মিস্টার ডাবকে স্পষ্টভাবে নিষেধ করে দিল তারা। আগের বিভিন্ন সময়ের মতোই এখানেও ব্যর্থ হলো মিস্টার ডাব। আবারও তার স্ত্রী কন্যা আশায় বুক বাঁধল। ভাবল এবার বোধহয় ফিরে যাবে পাস্টর, কিন্তু আদবে তা হবার নয়। একদিন ঘোষণা দিল এই স্থান ছেড়ে আরও বন্য এলাকার দিকে এগিয়ে যাবে সে। এবারের সিদ্ধান্ত সাবেক জুলু রাজা চাকার ভাই ও খুনি রাজা জিনগানের রাজত্ব জুলুল্যান্ডে গিয়ে ধর্মপ্রচার করবে মিস্টার ডাভ। একটা দুর্ঘটনা না ঘটলে তা হয়তো বাস্তবায়নও করত সে। ঘটনাক্রম অনুসারে যথাসময়ে তা বলা হবে। ডারবান শহর ছাড়িয়ে 40 মাইল দূরে ট্রুগেলা নদীর একটা শাখা নদী আছে। এখান থেকে জুলুল্যান্ডের সীমানা শুরু। জায়গাটা অসাধারণ সুন্দর। এই জায়গার 1 মাইল পূব থেকেই ভারত মহাসাগর শুরু। পশ্চিমে বিশাল টাওয়ারের মতো মাথা তুলে সগৌরবে দাঁড়িয়ে আছে পাহাড়। ওই পাহাড় থেকে নেমে এসেছে ছোট একটা ঝর্ণা। ছোট একটা টিলার পাশ ঘেঁষে বিশাল রূপালী সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে গিয়ে মিশেছে ট্রুগেলার সাথে। পুরো জায়গাটা অনেকটা গোছানো ইংলিশ পার্কের মতো। বিস্তীর্ণ ঘেঁষো প্রান্তরে কোথাও চড়ে বেড়াচ্ছে ইলান্ড, আর কোথাও হয়তো বিশ্রাম নিচ্ছে অন্য কোনো জাতের হরিণ। এদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে বিশালাকার গন্ডার। ওয়াগান নিয়ে এখানেই পৌঁছল মিস্টার ডাব। ঘোড়া থেকে লাফিয়ে নামল রাসেল। নেমেই ওয়াগন থেকে নামতে মাকে সাহায্য করতে ছুটে গেল ও। ওদিকে ওদের ভিতরা ততক্ষণে ওয়াগনের জোয়াল থেকে ক্ষুধার্ত গরুগুলোকে আলাদা করতে শুরু করেছে। বড় হয়ে গেছে রাসেল, নারীত্বের পূর্ণতা এসে গেছে ওর মধ্যে। লম্বা একহারা কাঠামোর রাসেল দেখতেও ভীষণ সুন্দরী হয়ে উঠেছে। মাকে রাসেল বলল, লাফ দাও, আমি তোমাকে ধরব। দ্বিধা করছে রাসেলের মা, তাই দেখে হাত বাড়িয়ে মাকে রীতিমতো কোলে তুলে মাটিতে নামিয়ে আনলো ও। ওর মা তখন বলল, কত বড় আর সমর্থ হয়ে গেছো তুমি। ভাবতেই অবাক লাগে যে একদিন এই তোমাকেই আমি কোলে নিতাম। হাসতে হাসতেই উচ্ছল রাসেল বলল, এসো আমার সাথে একটু হাঁটো। জঘন্য ওই ওয়াগনে বসে নির্ঘাত তোমার কোমর ধরে গেছে। বলে কয়েক কদম হাঁটিয়ে মাকে নিয়ে গেল ছোট্ট একটা টিলার চূড়ায়। সবুজ ঘেঁষো জমি দেখিয়ে বলল, দেখো মা, কি সুন্দর। পুরো আফ্রিকার আর কোথাও এত সুন্দর জায়গা আমি দেখিনি। ওদিকে দেখো, হরিণ চড়ছে। ওরে বাবা, একটা গন্ডারও আছে দেখছি। ওটা এখন আমাদের দিকেও তেড়ে না এলেই হলো। চারদিকেই দেখতে লাগলো মিসেস ডাব, কিন্তু পাহাড়ের বিশাল কাঠামোর দিকে চোখ পড়তেই তার চেহারায় কেমন যেন শঙ্কার ছায়া পড়ল। বলল, এই জায়গা আমি চিনি, আগে কোথাও দেখেছি। কি যে বলো না মা, আগে আমরা কখনো এখানে আসিনি। তাহলে এই জায়গা তুমি চেনো কিভাবে? কিভাবে চিনি জানি না, কিন্তু চিনি। এই পাহাড়, ওই ঝর্ণা, ওই বিশাল গাছ তিনটা, আর নিচে চড়ে বেড়ানো হরিণ সবই আমার চেনা মনে হচ্ছে। কখনো কখনো এমন লাগে মা, হঠাৎ কোথাও গেলে জায়গাটা পরিচিত মনে হয়। অবশ্য স্বপ্নে কিছু
দেখে থাকলে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, স্বপ্ন, কিন্তু মনে করতে পারছি না। মনে হয় দেখেছিলাম এখানেই থাকছি আমরা। র্যাসেল কাঁদছে। আর আর মাকে থামিয়ে দিল র্যাসেল। স্বপ্নের কথা শুনতে চায় না ও। বলল, আমি জুলুল্যান্ডে যেতে চাই না। ভয়ানক রাজা জিনগানকেও দেখতে চাই না। এখানেই যদি থাকতে পারি তো মন্দ কি? আমি নিশ্চিত ওই খুনি রাজাকে বাবা খ্রিস্টান বানাতে পারবে না। মানুষ হত্যা করে যে আনন্দ পায়, খুব খারাপ লোক সে। সবুজে ঘেরা এই জায়গাটা আমার কাছে স্বর্গের বাগানের মতো লাগছে। ওই যে প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। আর এই গাছটাকে কল্পনা করো জীবন বৃক্ষ বলে। ও ঈশ্বর, ওই দেখো, অ্যাডামকেও দেখা যাচ্ছে। র্যাসেলের বাড়ানো হাত অনুসরণ করে মিসেস ডাব দেখল বন্দুক হাতে বুকে হেঁটে একদল হরিণের দিকে এগুচ্ছে পশুর চামড়া গায়ে এক শ্বেতাঙ্গ শিকারী। বলে দিতে হয় না লোকটা আর উদ্দেশ্য হরিণ শিকার। তার খানিক পেছনে একটা টিলার পাশে একটা ঘোড়ার রাশ ধরে দাঁড়িয়ে আছে এক কাফি। বলা বাহুল্য শ্বেতাঙ্গ লোকটির ভীত সে। মিসেস ডাব সকৌতুকে মন্তব্য করল, অ্যাডাম নয়। আমার কাছে ওকে লাগছে রবিনসন কুশোর মতো, তবে তার বিখ্যাত ছাতাটা ছাড়া। র্যাসেলের মন্তব্যেও খানিক রসিকতা থাকলো। বলল, নিষিদ্ধ গন্ধম ছাড়াও ওই অ্যাডাম আরও কিছু অবশ্যই খায়, নইলে হরিণের পিছু নিত না। অবশ্য বাবা হয়তো বলতো লোকটার লোকটার নিরামিষভোজী হওয়া দরকার। ওই যে গুলি করলো। প্রথমে লোকটার বন্দুকের ডগায় ধোঁয়ার মেঘ দেখা দিল। তার 2-3 সেকেন্ড পর ওদের কানে এলো গুরুম করে বন্দুকের গুলি ফোটার আওয়াজ। অদূরেই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো একটা হরিণ। বাকি হরিণের পাল এই আজব আওয়াজে দিল ছুট। কিন্তু মাথা তুলে বাতাসে গন্ধ শুকলো গন্ডারটা। তারপর ওটার ছোট্ট লেজটা একদম খাড়া করে ধাওয়া করে এলো শিকারীর দিকে। রেগে গেছে র্যাসেল। বলল, আমাদের স্বর্গের সৌন্দর্য নষ্ট করেছে অ্যাডাম। তাই দোয়া করি গন্ডারটা যেন ওকে ধরতে পারে। ওই দেখো, ভয়ে ঘোড়ার দিকে ছুটছে। আসলেই অবিশ্বাস্য গতিতে ছুটছে লোকটা। ঘোড়ায় সে যখন উঠল, গন্ডারটা আর মাত্র 40 গজ দূরে। ভেতো আর সে দুজনে দুই ঘোড়ায় চেপেই দিল ছুট। গন্ডারটা দাঁড়িয়ে গেল। সম্ভবত ভাবছে বদমাস দু পেয়েগুলোকে চার্জ করবে কিনা। তারপর মাথা দুলিয়ে আরেক দিকে চলে গেল। গন্ডারটা চলে গেলে পরে আবার ফিরে এলো দুজনে। শিকার করা হরিণটাকে নিয়ে রওনা হলো র্যাসেলদের ওয়াগনের দিকে। পশুর চামড়া গায়ে একটা লোককে কিভাবে ক্যাম্পে স্বাগত জানাতে হয় মা? আসলে এই কথার জন্য র্যাসেলকে দোষ দেয়া যায় না। লোকটার পোশাকই এমন যে লোকে তাকে দেখে বিভ্রান্ত হবেই। কারণ তার গায়ে সিংহের চামড়া আর কোমরে জেব্রার চামড়ার ট্রাউজার পরা। লোক তো আর গন্ডা গন্ডা দেখা যায় না। বলা বাহুল্য একেও তেমনই অদ্ভুত দেখাচ্ছে। র্যাসেলের দৃষ্টি খুব তীক্ষ্ণ। দূর থেকেই ও দেখতে পেল লোকটির বয়স আনুমানিক 35-এর মতো হবে। রোদে পোড়া তামাটে মুখটি এক কালে হয়তো সাদাই ছিল। লোকটির মাথার চুল আর দাড়ি দুটোই একদম কালো। যা হোক, ওদের থেকে 60 গজ মতো দূরে থাকতে দাঁড়িয়ে পড়ল লোকটি। তারপর তার ভৃত্যকে কিছু একটা বলল সে। কালো ভৃত্যটি তার ঘোড়া নিয়ে এগিয়ে এলো র্যাসেলদের কাছে।
জুলু ভাষাটা র্যাসেল খুব ভালোভাবে রপ্ত করেছে। ওই ভাষাই ও জিজ্ঞেস করলো, কি চাই? ইনকোসি কাস, অর্থাৎ মাই লেডি। আমার মালিক ভাবছেন আপনারা বোধহয় ক্ষুধার্ত, তাই আপনাদের জন্য উপহার হিসেবে এই হরিণটি পাঠিয়েছেন তিনি। বলতে বলতে ঘোড়ার স্যাডেলের সাথে বাঁধা রক্তাক্ত হরিণটির বাঁধন খুলে ফেলল সে। ধপাস করে মাটিতে আছড়ে পড়ল সেটি। রক্তাক্ত দৃষ্টি সুখকর নয়, তাই চোখ সরিয়ে নিল র্যাসেল। বলল, আমার বাবা আর মা আপনার মালিককে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু আপনার মালিকের নাম কি? আমাদের কালোদের মাঝে তার নাম ইবু বেসি, অর্থাৎ সিংহ, কিন্তু তার জ্ঞাতি ভাই শ্বেতাঙ্গদের মাঝে সে হিসমেল নামে পরিচিত, বলল ভীত লোকটি। হিসমেল? হিসমেল? ও, বুঝেছি, ইসমাইল। দেখছো মা, আমার অনুমানের সাথে খানিকটা হলেও মিল আছে। নবী ইসমাইলও তো বন্য পরিবেশে বাস করতেন, বলল র্যাসেল। আহা র্যাসেল, পবিত্র পুরুষদের নিয়ে হালকা কথা বলতে নেই। এভাবে কথা বলতে শুনলে তোমার বাবাও রাগ করবে, মৃদু বকুনি দিল র্যাসেলের মা। আপনার মালিক ইসমাইল কোথায় থাকেন? প্রশ্ন করল র্যাসেল। সাধারণত বনেই ঘুরে বেড়ান, তবে কাছেই তার ক্রাল আছে। ওই জায়গার নাম মাফুটি। পাহাড়ের চূড়ার দিকে ইশারা করে বলল সে। ঘোড়ায় চড়ে চলে গেলে এখান থেকে 2 ঘন্টার পথ। ওনার পেশা শিকার আর জুলুদের সাথে ব্যবসা করা। কৌতূহলী রাসেল প্রশ্ন করল, উনি কি ডাস? না, ডাস নয়। ডাসদের ঘৃণা করে সে। সে জর্জের লোক। জর্জের লোক মানে রাজা জর্জের প্রজা? ইংলিশম্যান? হ্যাঁ হ্যাঁ লেডি, ইংলিশম্যান, আপনাদের মতো। মালিককে আপনাদের হয়ে কিছু বলবো? হ্যাঁ, তোমার মালিক হিসমেল, বা বনে ঘুরে বেড়ানো সিংহ, যে বাস করে পাহাড় চূড়ায়, যে ডাচদের ঘৃণা করে আর পরে থাকে জেব্রার চামড়ার ট্রাউজার, তাকে বলবে উপহার পাঠানোর জন্য আমার বাবা আর মা তাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। তারা প্রার্থনা করে তিনি যেন সুস্থ থাকেন। ঠিক আছে, জুলুদের রসবোধ আছে। এই লোকটার হয়তো আরও বেশি। তাই র্যাসেলের কথাটাকে কৌতুক ভাবল সে। দাঁত বের করে হেসে লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসল লোকটি। র্যাসেলের মা বলল, তোমার বাবা আসা পর্যন্ত অপেক্ষা করলেই বোধহয় ভালো হতো। তাতে লাভটা হতো কি? বাবা এসে ধর্ম নিয়ে ওই লোকটাকে নিজের মতামত শোনাতো, কিন্তু আমি ওই লোকটাকে আর কখনো দেখতে চাই না। কেন নয় র্যাসেল? কারণ তাকে আমার পছন্দ হয়নি। যাই বলো, লোকটাকে আমার পছন্দ হয়নি। আর আমার পছন্দ হোক বা না হোক, ধারণা করছি ভবিষ্যতেও এর সাথে অনেকবার আমাদের দেখা হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের স্বর্গটাকে নষ্ট করেছে সে। নির্দোষ হরিণটাকে মেরেছে। কোনো মন্তব্য করল না মিসেস ডাব। ভেবে নিল বাপের মতো মেয়ের মাথায়ও স্বেচ্ছাচারিতার ভূত চেপেছে। তবে আসলে বাবা মেয়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো মিলই নেই। অদূরদর্শী লোকটার থাকা উচিত ছিল কোনো মনাস্ট্রিতে, যেখানে অত্যন্ত কঠোরভাবে ধর্মীয় নিয়মকানুন পালন করা হয়। অথচ বাস্তবতা হচ্ছে বনে বাদরে ঘুরে বেড়াচ্ছে সে। র্যাসেল তার বাবার সম্পূর্ণ বিপরীত। ভীষণ বুদ্ধিমতী ও পণ্ডিত সুলভ সহজাত প্রতিভাও আছে ওর ভেতর। আগেই বলেছি, গড়গড় করে পড়তে পারে গ্রিক
টেস্টামেন্ট। তবে সত্যি বলতে বাবার প্রিস্ট সুলভ নিয়ম কানুনের বেড়াজালে আটকে প্রতিভাগুলো বিকশিত না হয়ে সুপ্ত হয়ে গেছে। র্যাসেল নিজেও একসময় বাবার মতো করেই ঈশ্বরে বিশ্বাস করত, কিন্তু পরে ভেবে দেখেছে অনেক সময় ঈশ্বরের কাজের ধরন সহজবোধ্য নয়। তবে ওর ক্ষুদ্র চিন্তায় মনে হয়েছে মানুষের জন্য আসলে ঈশ্বর আর শয়তান দুজনেরই দরকার আছে। সেটা অনেকটা যেন দিন আর রাতের মতো, এককে ছাড়া অপরের মূল্য বোঝা দুষ্কর। এসব চিন্তাধারা এবং আরও অনেক কিছুই র্যাসেল পেয়েছে ওর মায়ের কাছ থেকে, যেমন চারিত্রিক দৃঢ়তা, স্পষ্ট কথা বলা ও সর্বোপরি ষষ্ঠ ইন্দ্রিয়। তবে এই ষষ্ঠ ইন্দ্রিয় ব্যাপারটি ওর মাকে দুর্বল করে ফেললেও ওকে দুর্বল করতে পারেনি, বরং এটাকে নিজের মানসিক ক্ষমতার একটা অংশ বলে ধরে নিয়েছে ও। মেনে নিয়েছে যে বেশিরভাগ লোকই এই ব্যাপারটা সম্বন্ধে একদম অজ্ঞ। ইসমাইলকে দেখে এই ক্ষমতা বলেই র্যাসেল বুঝতে পেরেছে ওদের ক্ষতি করবে ইসমাইল নামের লোকটি। ইসমাইলকে নিয়ে মা মেয়ের কথা শেষ হতে না হতেই হাজির হলো র্যাসেলের বাবা। কাঁঠাওয়ালা ডালপালা আনতে পাহাড়ের দিকে গিয়েছিল সে। সিংহ আর হায়নার থাবা থেকে বাঁচতে ক্যাম্প ঘিরে কাটা গাছের ডালপালা দিয়ে বেড়া দাঁড় করাতে হবে। এই বেড়াকে স্থানীয় জুলুদের ভাষায় বলে মোমা। অনেকটাই বুড়িয়ে গেছে মিস্টার ডাব, মাথা ভরা চুল আর নেই। চুল যাও বা আছে পেকে সাদা হয়ে গেছে সেগুলো। লম্বা দাড়ি রেখেছে সে। চোখের দৃষ্টিও যেন আর একটু উজ্জ্বল হয়েছে, অর্থাৎ পাগলামিটা আরও বেড়েছে এবং আরও শুকিয়ে গেছে সে। তবে সব মিলিয়ে বলতেই হবে সন্ন্যাসী সুলভ দ্রুতি ফুটে উঠেছে তার অবয়বে। এসেই সে জিজ্ঞেস করল, হরিণ এলো কোথা থেকে? ঘটনা খুলে বলল র্যাসেল। ওর মা যা আশঙ্কা করেছিল তাই হলো। রেগে গেল সন্ন্যাসী। বলল যে ক্যাম্পে না ডেকে এভাবে দূর থেকেই একজন উপকারী ব্যক্তিকে বিদায় করে দেয়াটা খুবই অমানবিক ও অসৌজন্যমূলক কাজ হয়েছে, এবং বলা বাহুল্য তা খ্রিস্টান সুলভ আচরণ নয়। আর পোশাকের ব্যাপারে বলল, শিকারের জন্য সিংহ ও জেব্রা উভয়ের চামড়ায় উপকারী, এতে সহজে লুকিয়ে থাকা যায়। আর আদিপিতা আদমও আদিতে এই ধরনের পোশাকই পরতেন। কাজেই এই পোশাক পরার কারণে একটা লোককে অবজ্ঞা করা মোটেও ঠিক না। র্যাসেল বলল, বাবা, আমার মনে আছে যখন বেশি ঠান্ডা পড়ত লতা পাতার পোশাক ছেড়ে আদম আলাহিসাল্লাম গায়ে পশুর চামড়া চড়াতেন। এখন আবার বকাবকি শুরু করো না, আমাকে রাত্রে যেতে হবে। ওই লোকটাকে আমার পছন্দ হয়নি। তাছাড়া সে চলে যাচ্ছিল, তাহলে ওকে আমি ডাকবো কেন? অবশ্য তুমি চাইলে লোকটাকে ক্যাম্পে ডাকতে পারো, তবে তাকে দাওয়াত দিতে আমি তোমার সাথে যাব না। এখন কষ্ট করে টমকে ডাকো, হরিণটার চামড়া ছাড়াতে হবে। কিন্তু মিস্টার ডাব বলল, বেড়ার কাজ করছে টম, ওটা বেশি জরুরি। তাই আপাতত সে নিজেই হরিণের চামড়া ছাড়াবে, যদিও তাকে খুব দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে। নিজেরই সন্দেহ হচ্ছে যে কাজটা সে পারবে কিনা। ব্যাপারটা বুঝে সাথে সাথেই বাবাকে বাধা দিল র্যাসেল, কারণ ও জানে কাঁচা মাংস নাড়াচাড়া করাটা ওর মতো ওর বাবাও পছন্দ করে না। র্যাসেল বলল, টমের যখন সময় হবে তখনই ও মাংস কাটুক। আপাতত সাফারের জন্য ঠান্ডা মাংস আছে, আর সাফারের আগে খানিকটা মিলি সেদ্ধ করে নিতে পারবো আমি। এখন যাও, বেড়া বানাতে টমকে সাহায্য করো গিয়ে।
খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়েছে। র্যাসেলও শুয়েছে। ওর বাবা মা শুয়েছে একটা ওয়াগনে। ওয়াগনের পাশে মাটিতে পাতা ছোট একটা তাঁবু হচ্ছে র্যাসেলের বেডরুম। সাধারণত মাথার নিচে কিছু একটা দিয়ে চোখ বন্ধ করতে পারলেই হলো। র্যাসেলের ঘুম ঠেকায় কে? বালিশটা একটা স্যাডেল হলেও ক্ষতি নেই, কিন্তু আজ অনেকক্ষণ হয় শুয়েছে ও, ঘুম আসছেই না। শুনতে পেল আগুনের পাশে বসে গল্পগুজব করে দ্রাক্ষা পাতা দিয়ে ধূমপান করলো ওদের ভেতরা। তারপর ওরাও ঘুমিয়ে কাঠ। কিন্তু র্যাচেলের চোখে ঘুম নেই। ভৃতদেরকে এই নেশা থেকে ফেরাতে অনেক চেষ্টা করেছে মিস্টার ডাব, কিন্তু ফলাফল লবডঙ্কা। হঠাৎ র্যাচেলের কানে এলো হায়নার হাসি। হায়নার ডাক ডাক অনেকটা মানুষের হাসির মতো। ওদের বোমার ঠিক বাইরে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা হায়না। দক্ষিণ আফ্রিকায় এগুলোকে লোকে বলে নেকড়ে। কাঁচা মাংসের গন্ধ পেয়ে হাজির হয়েছে ওরা। খাবারের ভাগ চায়। সুযোগ খুঁজছে, দেখছে কাঁটা এড়িয়ে ভেতরে ঢোকা যায় কিনা। পাশে রাখা বন্দুকটা নিয়ে উঠে দাঁড়ালো র্যাসেল। গায়ে একটা কোলক চড়িয়ে চলে গেল বেড়ার কাছে। হায়নার গায়ের গন্ধে ওদের গরুগুলোকেও অস্থির হয়ে গরুগুলো অস্থির হয়ে উঠেছে। ভয় পাচ্ছে ওগুলো। কাটার বেড়ার উপর দিয়ে দেখা গেল ওর মাথা। ওকে হঠাৎ উদয় হতে দেখে খানিক ঘাবড়ে গেল হিংস্র হায়নাগুলো। ছুটে কিছুটা দূরে সরে গেল ওগুলো। হায়নারা ভীষণ হিংস্র প্রাণী। দল বেঁধে আক্রমণে নামলে সাহসীও হয়ে ওঠে, কিন্তু এক দুটো হায়না কখনোই বেশি সাহস দেখায় না। র্যাসেল দেখতে পেল বোমার বাইরে ঘুরে বেড়াচ্ছে ধূসর রঙের তিনটা হায়না। ও ইচ্ছা করলেই ওগুলোকে গুলি করতে পারে, কিন্তু গুলি করলো না ও। অযথা পশু হত্যা পছন্দ করে না ও। তাছাড়া গুলির শব্দে ক্যাম্পের সবাই জেগে উঠবে, ঘুম নষ্ট হবে সবার। সেটাও চাইছে না র্যাসেল। কাজেই ক্যাম্পের কেন্দ্রে জ্বালানো আগুনের কাছে ফিরে এলো। ঘুমিয়ে কাদা হয়ে থাকা কাফরি ভৃতদের গা বাঁচিয়ে বড় বড় কাঠের টুকরো আগুনে চড়িয়ে দিল। তারপর ওখানেই বন্দুক হাতে দাঁড়িয়ে রইল। বেশ লম্বা সময় অপেক্ষা করে নিরাশ হয়ে চলে গেল হায়নারা। এরপর বিছানায় ফিরে এলো র্যাসেল। বিছানায় উঠ বিছানায় শুতেই মাথায় এলো ইসমাইলের চিন্তা। প্রথমেই মনে পড়ল তার জেব্রার চামড়ার ট্রাউজারের কথা। ভাবছে কোনো কারণ ছাড়াই লোকটাকে কেন এত অপছন্দ করছে ও। 50 গজ দূর থেকে দেখেই যদি একটা লোককে এত অপছন্দ করে, তাহলে সামনাসামনি দেখলে কি অবস্থা হবে কে জানে। হয়তো ভাগ্যান্বেষী একজন লোক সে। 8-10 জন দুর্ভাগার মতো সেও সব হারিয়ে শেষে বনে আশ্রয় নিয়েছে। বন্য পরিবেশে জঙ্গলিদের সাথে মিশে হয়ে উঠেছে ওদেরই মতো বন্য। সেই কারণেই হয়তো 8-10টা জঙ্গলির মতোই তার বেশভূষা। অথবা হয়তো র্যাসেলের অবচেতন মনে ধরা পড়েছে লোকটার এককালের ইংলিশম্যান সুলভ কুটিলতা, তাই তাকে এত অপছন্দ করেছে ও। র্যাসেল চেষ্টা করলো লোকটার চিন্তা মন থেকে সরিয়ে দিতে পারল, কিন্তু মন জিনিসটা বাতাসের মতো, শূন্যস্থান পছন্দ করে না সে। সুতরাং র্যাসেলের মনে চলে এলো রিচার্ডের চিন্তা। এত বছর পার হয়ে গেছে, কিন্তু রিচার্ডের কথা একদমই ভোলেনি র্যাসেল। যদিও রিচার্ড চলে যাওয়ার পর আর কোথাও ওর সম্বন্ধে কিছুই শোনা যায়নি। এমনকি রিচার্ড বেঁচে আছে না মরে গেছে সে সম্বন্ধেও কিছু শোনেনি র্যাসেল। তবে ও বিশ্বাস করে রিচার্ড মারা গেলে তার আভাস ও অবশ্যই পেত। আপাত দৃষ্টে মনে হচ্ছে রিচার্ডের ব্যাপারে আর কিছু শোনার সম্ভাবনাও
র্যাসেলের নেই। তবে কথা হচ্ছে রিচার্ড সেদিন চলে গেলেও র্যাসেলের মন থেকে কখনো মুছে যায়নি ও এমনকি সেদিনের বিদায়ী চুম্বনের কথাও র্যাসেল ভোলেনি। এসব আকাশ পাতাল চিন্তা করতে করতেই একসময় ঘুমিয়ে পড়ল ও। ঘুমে স্বপ্ন দেখলো একটা, তবে ঘুম থেকে উঠে স্বপ্নটার কথা আর ভালোভাবে মনে করতে পারেনি। কেবল মনে আছে স্বপ্নে প্রচুর রক্তারক্তির লড়াই আর মৃত্যু দেখেছে। স্বপ্নে ইসমাইলও ছিল এবং লড়াই বাধার পেছনেও ছিল তার হাত। আর ছিল রিচার্ড, অনেকটা লম্বা হয়ে গেছে ও, তারুণ্য ঝেড়ে ফেলে পূর্ণ পুরুষ হয়ে উঠেছে। ইসমাইলের ব্যাপারে র্যাসেলকে বারবার সাবধান করে দিচ্ছে রিচার্ড। হঠাৎ র্যাসেলের ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখলো গুটি গুটি পায়ে ওর তাঁবুর ভিতর চলে আসছে ভোরের প্রথম আলো। স্বপ্নের কথা মনে হলো। তখনই মনে হলো এসব আবল তাবল মন থেকে সরানো দরকার, কিন্তু কিভাবে? এখনো ঘুম থেকে ওঠেনি কেউ। তখনই মনে পড়ল ওদের ক্যাম্প থেকে মাত্র 1 মাইল দূরে সাগর। সাগরের শীতল পানি যেন হাতছানি দিয়ে ডাকছে ওকে। সিদ্ধান্ত নিল সাগরেই যাবে। কেউ জেগে ওঠার আগেই গোসল ছেড়ে ফিরে আসবে। 5 বন্য প্রাণী আর জঙ্গলিদের এলাকার ভিতর দিয়ে সাগরের দিকে যাবে ভাবতেই উত্তেজিত হয়ে উঠল র্যাসেল। তবে উত্তেজনাটাই ওর সামনে এলো, ভয় টয় ওর ধারে কাছেও ঘেঁষল না। কারণ অনেক আগেই ও আবিষ্কার করেছে হাতে গোনা 2-1টা প্রাণী ছাড়া অন্যান্য বন্য প্রাণীদের বিরক্ত না করলে তারা কখনোই আগ বাড়িয়ে আক্রমণে আসে না। অবশ্য গন্ডারের কথা ভিন্ন। ওই গোয়ার গোবিন্দ সামনে যাকে দেখে তাকেই তাড়া করে। আবার গন্ডার আকারে বড় বলে অনেকটা দূর থেকেই ওদের দেখা যায়। ফলে আগে ভাগেই সাবধান হওয়া সম্ভব। এছাড়া হাতি বা মোষও কদাচিৎ নিজ থেকে আক্রমণ করে। তবে মানুষ দেখলে ওগুলো সাধারণত দূরে সরে যায়। আর জঙ্গলিদের নিয়ে র্যাসেলের কোনো ভয় নেই, কারণ র্যাসেল দেখেছে ওকে না চেনা সত্ত্বেও কালোরা ওকে দেখলেই দাঁড়িয়ে পড়ে, সম্মান জানায়। তারপর দুর্ঘটনা তো দুর্ঘটনাই, যে কোনো সময়ই তা ঘটতে পারে। সেজন্য নিজের ডাবল ব্যারেল বন্দুকটা লোড করে সাথে নিয়েছে ও। ওটার এক নলে লোড করেছে বল গুলি, অন্যটায় ভরেছে লুফারা বা ছড়া। ক্যাম্প থেকে বের হওয়ার আগে টমকে ডেকে তুলল ও। ওকে জানিয়ে দিল কোথায় যাচ্ছে। ও বেটা ঘুম ঘুম চোখে কি যেন বলল, তবে সেদিকে বিন্দুমাত্র নজর দিল না র্যাসেল। বোমার বেড়া থেকে একটু কাটা সরিয়ে সেদিক দিয়ে নেই হয়ে গেল ও। সাগর পাড়ে পৌঁছতে 20 মিনিটের বেশি লাগলো না। একটু খোঁজাখুঁজি করতেই পেয়ে গেল পাথর ঘেরা একটা প্রাকৃতিক পুল। এ ধরনের পুলে হাঙর ঢুকতে পারে না। জলপরীর মতো সাঁতার কেটে বেড়ালো ও। গোসল শেষে ভেজা চুল মেলে দিয়ে পাথরের উপর বসে রইল র্যাসেল। গোসল শেষে ভেজা চুল মেলে দিয়ে পাথরের উপর বসে রইল র্যাসেল। বাতাসে চুল শুকাতে শুকাতে সাগরে সূর্যোদয়ের অনিন্দ সুন্দর দৃশ্যটি প্রাণ ভরে উপভোগ করছে ও। হঠাৎ শুনতে পেল কুয়াশার পেছন থেকে ভেসে আসছে দুটো ঘোড়ার পদশব্দ। লাফিয়ে উঠে দাঁড়ালো র্যাসেল। প্রথম কিছুই দেখতে পেল না। তারপর সবার আগে নজরে এলো জেব্রার ডোরা। হেসে ফেলল র্যাসেল। ভাবল জেব্রাকে ঘোড়া ভেবে বসেছিল, কিন্তু পরক্ষণেই হাসি মিলিয়ে গেল, কারণ জেব্রার ডোরাটা একটা ট্রাউজারের আকৃতি নিয়েছে। তার মানে ইসমাইল।
র্যাসেল খুব বেশি বইপত্র পড়েনি, তবে ওর জানা আছে অনেক মেয়েকেই এভাবে তুলে নিয়ে গেছে দুষ্টু লোকেরা। আতকে উঠে র্যাসেল ভাবল, কয়েক মুহূর্ত আগে এলেই তো সর্বনাশ হয়ে যেত। কাপড় ছেড়ে গোসল করছিল ও, তবে এখন অসুবিধা নেই। ভাবতে ভাবতে বন্দুকটা হাতে তুলে নিল। মনে মনে বলল, এসো মিস্টার ইসমাইল, দেখাচ্ছি মজা। কিন্তু যখন ইসমাইল পুরোপুরি দৃশ্যমান হলো, দেখা গেল একটা ঘোড়ায় চেপে এসেছে সে, আর অপর হাতে ধরে আছে স্যাডল পরানো আরোহী শূন্য আরেকটা ঘোড়ার লাগাম। তার চেহারায় ভয়ের ছাপ। সকৌতুকে র্যাসেল ভাবল, গন্ডারটা আবার তাড়া করেছে নাকি। র্যাসেল জিজ্ঞেস করল, কি হয়েছে? র্যাসেলকে অবাক করে দিয়ে বিশুদ্ধ মার্জিত ইংরেজিতে লোকটা বলল, ক্ষমা করবেন, একান্ত সময়ে বিরক্ত করায় ক্ষমা করবেন লেডি। জুলুরা? হ্যাঁ বলুন, কি করেছে জুলুরা? কিছু পলাতককে ধরতে এদিকেই আসছে একদল জুলু যোদ্ধা। ওই পলাতকরা সংখ্যায় 50 জনের মতো। 1 ঘন্টা আগে আমার ক্রালের পাশ দিয়ে চলে গেছে ওরা। তখনই দেখেছি ওদের অনুসরণ করছে এক জুলু চর। তাই আপনাদের সতর্ক করতে রওনা হয়েছিলাম আমি। ক্যাম্পে পৌঁছে শুনলাম আপনি এদিকে এসেছেন। আপনার বাবা মা খুব দুশ্চিন্তায় আছে, তাই আপনাকে নিতে এসেছি। কারণ ওদের হাতে ধরা পড়লে রেহাই পাবার কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ, কিন্তু জুলুদের নিয়ে আমার কোনো ভয় নেই। আমার মনে হয় না ওরা আমার কোনো ক্ষতি করবে, বলল র্যাসেল। ক্ষতি করবে না? কিন্তু কেন? আপনি যেমন সুন্দর, আমার তো মনে হয় দেখা মাত্রই আপনাকে তুলে নিয়ে যাবে জুলুরা। আর আপনি কিনা বলছেন ক্ষতি করবে না। হেসে র্যাসেল বলল, কেন করবে না তা সঠিক জানি না, তবে ওরা আমাকে ডাকে ইনকোসা জানা ই জুলা নামে। এই নামধারীকে ওরা স্পর্শ করবে না। হ্যাঁ, ইনকোসা জানা ই জুলা। কিন্তু আপনাকে কেন ওদের আত্মা বলবে? নামটা আপনি পেলেন কিভাবে? যাক, ওসব পরে জানা যাবে। এখন জলদি ঘোড়ায় চাপুন। জুলুদের অভ্যাস হচ্ছে প্রথমে মারে পরে প্রশ্ন করে, বলল ইসমাইল। ক্যাম্পের দিকে রওনা হলো ওরা। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি। দিগন্তে মাথা জাগাতে শুরু করেছে মাত্র। কুয়াশা আছে বটে, তবে সেটা আগের মতো ঘন নয়। এই ধোঁয়াশার ভেতরই র্যাসেলদের সামনে একটা ঘটনা ঘটতে শুরু করলো। ওরা দেখতে পেল ওদের দিকে ছুটে আসছে খুবই হালকা তামাটে গাত্রবর্ণের একটা তরুণী। মেয়েটার পরনে মোছা ছাড়া আর কিছুই নেই, তাই তার দীর্ঘ দেহ বল্লনীর প্রায় পুরোটাই দৃশ্যমান। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে মেয়েটি। হাঁ করে হাঁপাতে হাঁপাতে কোনো মতে ছুটছে সে, কিন্তু কিন্তু আর দম ধরে রাখতে পারল না। কয়েক কদম ছুটেই মাটিতে পড়ে গেল সে। মেয়েটার পিছনে ছুটে আসছে লম্বা ফলার বর্ষাধারী এক জুলু যোদ্ধা। চলে আসুন, একটা জুলু মেয়ের জন্য প্রাণের ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। কিন্তু র্যাসেল নড়ল না। ঘোড়ার রাশ টেনে আগেই দাঁড়িয়ে পড়েছে ও। ওকে দেখে যেন ধরে প্রাণ ফিরে পেল কালো মেয়েটি। হ্যাঁচড়ে পাঁচড়ে উঠে ছুটে এলো র্যাসেলের দিকে। এসেই র্যাসেলের পা ধরে বসল, লেডি, বাঁচান আমাকে, দয়া করুন, বাঁচান। ইসমাইল বলল, পা না ছাড়লে গুলি করে মেরে চলে আসুন লেডি। ঘোড়া থেকে লাফিয়ে নামল র্যাসেল। জুলু যোদ্ধার সামনে গিয়ে দাঁড়ালো। দীপ্ত কণ্ঠে বলল, দাঁড়াও। লোকটি সত্যিই দাঁড়িয়ে গেল। এই মেয়ের কাছে কি চাও? দম নিতে নিতে যোদ্ধা বলল, হয় সাথে নিয়ে যাব, নয়তো মেরে রেখে যাব। কার হুকুমে ওকে মারবে? রাজা ডিনগোর হুকুমে। কি অপরাধ করেছে মেয়েটি?
ও ডাইনি, কালু, জাদুকরি। কিন্তু আমাকে প্রশ্ন করার সাহস কোথায় পেলেন? সাদা নারী, কে আপনি? গর্ব ভরে রাসেল বলল, আমি সে, যাকে মানতেই হবে। ফিরে যাও। মেয়েটিকে আশ্রয় দিয়েছি আমি। রেসেলের কথা শুনে হা করে হিংস্রভাবে হেসে উঠল জুলুটি। তারপর এগুতে থাকলো।